আপনি শুনছেন রেডিও মিলন 90.4 FM। আজকের নিবেদন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী কৌতূহলী কোণের কাঁটা, প্রথম পর্ব, পঞ্চম ভাগ। পরদিন শনিবার 22শে জুন। সূর্যোদয়ের পূর্বেই প্রতিদিনের মতো বাসু সাহেব প্রাতঃভ্রমণে গিয়েছিলেন। সচরাচর উনি মর্নিং ওয়াক সেরে ফিরে এলে সবাই জমায়েত হয় প্রাতরাশের টেবিলে। আজও ফিরে এসে দেখলেন বাড়িশুদ্ধ সবাই ডাইনিং টেবিলে উপস্থিত, কিন্তু কেউই মুখ তুলে তাকাতে পারল না। সবাই হুমড়ি খেয়ে ইংরেজি বাংলা খবরের কাগজগুলো ভাগাভাগি করে পড়ছে। কি ব্যাপার? কাগজে জব্বর কিছু খবর ছাপা হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, কাল মাঝরাতে কমল খুন হয়ে গেছে। কে? কমল? মানে? হ্যাঁ তাই, ছন্দার প্রথম পক্ষের স্বামী। এমন একটা আশঙ্কা অবশ্যই ছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে। অন্যমনস্কভাবে তার হাতটা পকেটে চলে যায় পাইপ পাউচের সন্ধানে। সচরাচর প্রাতরাশান্তে কফির কাপে চুমুক দেওয়ার আগে উনি পাইপ ধরান না, কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। ভেতরের দরজা দিয়ে বিষে উঁকি মারল একবার। টেবিল লাগাবো? টোস্ট হয়ে গেছে। একটু পরে। না, একটু পরে কেন, লাগা এখনই। সুজাতা, কমলেশ, কমলাক্ষ, কমলেন্দু নাম যাই হোক, হতভাগা তার পাপের প্রায়শ্চিত্ত করে গেছে। আর তার অভাবে দুনিয়ায় কেউ এখন কাঁদছে বলেও আমার মনে হয় না। হয়তো গরম টোস্ট ঠান্ডা করবো কেন? দাও, কাগজটা দাও। প্রথম পাতায় নিচের দিকে খবরটা ফলাও করে লেখা হয়েছে, তারাতলার অসমাপ্ত প্রাসাদ মা সন্তোষী অ্যাপার্টমেন্টের মেজানাইন ফ্লোরে গতকাল মধ্যরাতে এক নৃশংস নাটক সংঘটিত হয়ে যায়, যার ফলে প্রকাণ্ড প্রাসাদের একমাত্র বাসিন্দা কমলেশ বিশ্বাস নিজ গৃহে খুন হয়েছেন। কর্পোরেশন আপত্তি করায় আদালতের আদেশে এই বহুতল বিশিষ্ট প্রাসাদটি দীর্ঘদিন অসমাপ্ত হয়ে পড়েছিল। কমলেশ বাবু ছিলেন এই নির্জন প্রাসাদ কঙ্কালের রক্ষক। তাঁর মৃতদেহ আবিষ্কৃত হয়েছে তাঁরই ঘরে। পুলিশ মৃতদেহ শনাক্ত করেছে। কমলেশ একজন বিবাহ বিশারদ সমাজবিরোধী। বস্তুত সে চার্লি চ্যাপলিনের বিখ্যাত চলচ্চিত্র মসিয়ে ভার্দুর প্রেরণায় তার জীবিকা বেছে নিয়েছিলেন কিনা বলা কঠিন, তবে তার উপার্জনের কাঠামোটা ছিল প্রায় একই রকম। কমলেশ বিভিন্ন নামে, বিভিন্ন স্থানে, বিভিন্ন পরিচয়ে একাধিক বিবাহ করেছেন, কখনো কুমারী, কখনো বিধবা। কিন্তু তারা একেবারে নিঃস্ব নয়। দু একটি বধূ হত্যার দায়ে গ্রেপ্তারও হয়েছে, কিন্তু প্রমাণাভাবে মুক্তিও পেয়েছে। দু চারটি ক্ষেত্রে নবপরিণীত বধূর অলঙ্কার ও নগদ অর্থ আত্মসাৎ করে উধাও হয়েছে। ফলে প্রত্যাশিতভাবেই কমলেশ বাবুর শত্রু সংখ্যা যথেষ্ট। পুলিশের অনুমান তাদেরই ভেতর কেউ এসে প্রতিহিংসা চরিতার্থ করে গেছে। রাত প্রায় 1:27 স্থানীয় পুলিশ স্টেশনে একটি টেলিফোন আসে। থানা থেকে রেডিও মেসেজে ভ্রাম্যমান একটি পুলিশ পেট্রোল কারকে তৎক্ষণাৎ জানানো হয় ওকুস্থলে উপস্থিত হতে। পুলিশ আন্দাজ 7 মিনিট সময় নেয়। সদর দরজা বন্ধ ছিল, যদিও নিহতের মেজানাইন ফ্লোরের দরজা খোলা ছিল। ভুল উণ্ঠিত কমলেশ তখনও জীবিত, কিন্তু জ্ঞানহীন। আহতের ঘরে গাদা করে রাখা ছিল গৃহ নির্মাণের নানান সাজ সরঞ্জাম। তার ভেতরে একটি 1.25 মিটার দীর্ঘ গ্যালভানাইজড লোহার 20 মিলিমিটার ব্যাসের পাইপ পড়েছিল আহত ব্যক্তির পাশেই। তাতে রক্তের দাগ। পুলিশ প্রায় নিঃসন্দেহ সেটাই অস্ত্র হিসেবে ব্যবহৃত। আততায়ী আচমকা সেটাই তুলে নিয়ে গৃহস্বামীর মাথায় সজোরে বসিয়ে দিয়েছিল। অত্যন্ত আশ্চর্যের কথা, নিহত ব্যক্তির হিপ পকেটে ছিল একটি লোডেড রিভলভার। যে কোনো কারণেই হোক কমলেশ সেটা পকেট থেকে বের করার সুযোগ পায়নি। অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাবার পথে কমলেশ মারা যায়। এরপর পঞ্চম পৃষ্ঠায়। বাসু সাহেব পাতা উল্টে পঞ্চম পৃষ্ঠায় উপনীত হলেন।
মধ্যরাত্রে পুলিশের উপস্থিতিতে সংবাদদাতা উপস্থলে উপনীত হয়ে কয়েকটি বিচিত্র সংবাদ সংগ্রহ করেন। প্রথম কথা, পুলিশকে টেলিফোনটা করেছিলেন প্রতিবেশী বটুকনাথ মণ্ডল। মা সন্তোষী অ্যাপার্টমেন্টের পাশেই 20 ফুট গলিপথের ওপ্রান্তে একটি ত্রিতল বাড়ির মেজানাইন ফ্লোরে সস্ত্রীক বাস করেন বটুকনাথ। তিনি পুলিশকে জানিয়েছেন যে মাঝরাত্রে টেলিফোন বাজার শব্দে ওর ঘুম ভেঙে যায়। দেখেন তাঁর স্ত্রীর নিদ্রাভঙ্গ হয়েছে পূর্বেই। ওরা বুঝতে পারেন টেলিফোন বাজছে ঠিক পাশের বাড়ির মেজানাইন ফ্লোরে, অর্থাৎ ওদের শয়নকক্ষ থেকে 7-8 মিটার তফাতে। ব্যবসা গরম ছিল, দুটি বাড়ির জানালা খোলাই ছিল। ওদের জানালায় পর্দা আছে, সামনের বাড়িতে পর্দার বালাই নেই। ওরা দেখতে পেলেন প্রতিবেশী কমলেশবাবু রিসিভার থেকে টেলিফোনটা উঠিয়ে কথাবার্তা শুরু করলেন। তখন রাত কত তা এরা বলতে পারেন না। কথাবার্তা শোনা যাচ্ছিল না, তবে দুজনের মনে হয় কমলেশ টেলিফোনে বলেছিলেন, বলছি তো টাকাটা আমি 1 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেব, কি চন্দ্রা কাল সকালেই 2000 দেবে। এই কথাগুলি বটুকের স্ত্রীও শুনেছিল, তবে তার বিশ্বাস কমলেশ চন্দ্রার কথা বলেনি, বলেছিলেন সন্ধ্যা। তারপর ওরা দুজনেই আবার ঘুমোবার চেষ্টা করেন এবং ঘুমিয়েও পড়েন। কতক্ষণ ঝিমিয়েছেন বা ঘুমিয়েছেন তা বলতে পারেন না, তবে হঠাৎ তন্দ্রা ভাবটা ছুটে যায় কিছু উচ্চ কণ্ঠস্বরে। এবারও মনে হলো শব্দটা আসছে প্রতিবেশী কমলেশ বাবুর ঘর থেকে। এই পর্যায়ে ওরা শুনতে পান পাশের বাড়ির মেজানাইন ঘরে কিছু কথা কাটাকাটি হচ্ছে। তার একটি পুরুষ কণ্ঠ, অন্যটি স্ত্রী লোকের। দুজনেই জোর গলায় কথা বলছিলেন, কিন্তু কি কথোপকথন হচ্ছিল তা স্পষ্ট বোঝা যায়নি, কারণ ঠিক একই সময় ওই কমলেশেরই কল বেলটা একটানা বেজে চলেছিল। অর্থাৎ সদরের বাইরে দাঁড়িয়ে কেউ কল বেলের পুশ বাটন টিপে ধরেছিল, সেটা একটানা বেজেই চলেছিল। এরা জানতেন ও বাড়িতে ওই কমলেশ একাই থাকেন, ফলে মধ্যরাত্রে সে ঘরে নারী কণ্ঠ শুনে প্রতিবেশী হিসেবে কৌতূহলী হয়ে পড়েন বটুকনাথ। বিছানা থেকে উঠে জানালা পর্যন্ত পৌঁছবার আগেই মনে হলো ও ঘরে কি একটা শব্দ হলো, কেউ আহত হয়ে অথবা ধাক্কা খেয়ে ধরাশায়ী হলো। বটুকনাথ দ্রুত পদক্ষেপে জানালার কাছে সরে যান, কিন্তু উনি দৃকপাত করার পূর্বেই ওই ঘরের বাতিটা নিভে যায়। লোডশেডিং নয়, কারণ তখনও কল বেলটা একটানা বেজে চলেছে। ইতিমধ্যে বটুকবাবুর স্ত্রীও এসে ঘোর অন্ধকারে জানালার ধারে দাঁড়িয়েছেন। আন্দাজ মিনিট খানেক পরে কলবেল বাজানো বন্ধ হয়ে যায়, অর্থাৎ যে লোকটি ভেতরে আসতে চাইছিল সে ওই প্রয়াসে ক্ষান্ত দেয়। তারও মিনিট 3 পরে দূরে বড় রাস্তায় একটা গাড়ি স্টার্ট নেবার শব্দ হয়। অবশ্য মিসেস মণ্ডলের ধারণা ওটা মোটর গাড়ি নয়, মোটর সাইকেল। তারপর সব শুনশান। বটুকবাবু মিনিট 5 অপেক্ষা করেন, কিন্তু পাশের বাড়িতে কোনো সাড়া শব্দ জাগে না, বাতিও জ্বলে না। উনি কমলেশবাবুর নাম ধরে বার কতক ডাকাডাকি করেন, কেউ সাড়া দেয় না। বটুকবাবুর একটা বড় 5 সেলের এভারেডি টর্চ আছে। এবার তিনি সেটার সাহায্যে পাশের বাড়ির গবাক্ষ পথে আলোকপাত করেন। জানালা দিয়ে দেখা যাচ্ছিল মেঝেতে কোনো মানুষ পড়ে আছে, পুরুষ মানুষ। তার একটা অনড় পা শুধু দেখা যাচ্ছিল। এবার উনি ঘড়ি দেখেন, রাত তখন ঠিক 1:25। বটুকনাথ তার প্রতিবেশী ডক্টর নবীন দত্তকে ঘুম থেকে টেনে তোলেন। ডক্টর দত্ত দ্বিতলে বাস করেন, তার বাড়িতে টেলিফোন আছে। ডক্টর দত্ত নিচের মেজানাইন ঘরে এসে টর্চের আলোয় ভূসজ্জালীন ব্যক্তির অনড় একটি পা দেখে মনে করেন ঘটনাটি পুলিশে জানানো উচিত। ওরা থানায় ফোন করেন। অচিরেই পুলিশ অকুস্থলে পৌঁছয়। ইন্সপেক্টর মুখার্জি ঘড়িতে দেখেন তখন 1:42। সামনের দরজাটিতে গোদরেজের রিয়েল লক লাগানো, অর্থাৎ আততায়ী পালাবার সময় দরজার পাল্লাটা টেনে বন্ধ করে দিয়ে গেছে, তার বাইরে থেকে চাবি ছাড়া খোলা যাবে না।
পুলিশ বহুক্ষণ কল বেল বাজায়, ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তখন একজন পুলিশ ভাড়া বেয়ে দ্বিতলে উঠে গ্রিলহীন জানালার ফোকর দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সিঁড়ি দিয়ে নেমে এসে সদর দরজা খুলে দেয়। টর্চের সাহায্যে ওরা সিঁড়ি দিয়ে 1.5 তলার মেজানাইন ঘরে উপস্থিত হন। সুইচটা খুঁজে পেয়ে বাতি জ্বেলে দেন। দেখেন কমলেশ অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। ডক্টর দত্ত পরীক্ষা করে জানান যে তিনি এখনো বেঁচে আছেন। আহতের ঘরে টেলিফোন ছিল। রুমাল জড়ানো হাতে পুলিশ সার্জেন্ট অসীম মুখার্জি তখন টেলিফোনটা তুলে নেন এবং একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পূর্বেই কমলেশ মারা যায়। তারপর তল্লাশির সময় পুলিশ মেঝেতে একটা ছোট চামড়ার কেসে চাবির রিং আবিষ্কার করে। তাতে 3টি চাবি। পুলিশের ধারণা আততায়ী মহিলা, বড় ঘরের মহিলা, কারণ চাবির রিংয়ে আছে 3টি চাবি। একটি নভতাল তালার, বাকি 2টো মোটর গাড়ির ডোর কি। মেক ও মডেল দেখে পুলিশের ধারণা একটি চাবি মারুতি সুজুকির, অপরটি অ্যাম্বাসেডারের। তাহলে নভতাল তালাটি সম্ভবত গ্যারাজের। নিহত কমলেশ বিশ্বাসের কোনো গাড়ি নেই। ফলে পুলিশের ধারণা মধ্যরাত্রির অতিথি অসাবধানে ওই চাবির গোছা ফেলে গেছে। এখানে 3টি চাবির একটি ফটো দেওয়া হলো। 2টি দামি গাড়ির চাবি যার রিং কেসে থাকে, যে রিং কেসে দামি ফরাসি সুগন্ধের সুবাস, তাকে খুঁজে বের করা হয়তো খুব একটা কঠিন হবে না। পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। একদিকে নিহত বিবাহ বিশারদের পরিত্যক্ত পত্নীদের পরিচয়, অপরদিকে মোটর ভেহিকেলে এমন দম্পতির সন্ধান যারা ওই 2 মেকারের গাড়ির মালিক মালকিন। প্রাতরাশ শেষ হতে না হতেই বাইরের বারান্দায় কলবেল বেজে উঠল। বাসু সাহেব ঘড়ি দেখলেন, সবে সকাল 7টা। সচরাচর উনি চেম্বারে এসে বসেন বেলা 8টায়। কম্বাইন হ্যান্ড বিশ্বনাথ বাইরের দরজা খুলে দেখে এলো। ফিরে এসে নিঃশব্দে একটি আইভরি ফিনিশড দামি ভিজিটিং কার্ড টেবিলে নামিয়ে রাখল। ত্রিদীপ নারায়ণ রায়। কি দেখা করবে নাকি ঘন্টাখানেক পরে ঘুরে আসতে বলবো? না, আজ বরং 1 ঘন্টা আগেই দপ্তর খোলা যাক। তুমিই বরং আগে যাও। রেজিস্টারে নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার আর ওর স্বাক্ষর। আমার কাজ আর নতুন করে আমাকে শেখাতে হবে না। এসো তুমি। একটু পরে বাসু সাহেব গিয়ে বসলেন নিজের ঘরে। রানু দেবী বাইরের রিসেপশন কাউন্টার ঘুরে এসে উপস্থিত হলেন তার হুইল চেয়ারে। সন্ধ্যার 2 নম্বর তো? হ্যাঁ, খুবই উত্তেজিত মনে হচ্ছে। হঠাৎ পর্বতও বহ্নিমান কেন? খুনাত? 1 নম্বর খুন হয়েছে বলে ও কি জানে? কি জানি, ঘরময় পায়চারি করছে আর একটার পর একটা ইন্ডিয়া কিং ধরাচ্ছে। 2 টান দিয়েই অ্যাশট্রেতে গুজে দিচ্ছে। বেশিক্ষণ ওভাবে চালালে না আমার কার্পেট মুড়িয়ে ফেলবে। কি চায় তা কিছু বলেছে? না, তোমার সাক্ষাৎ চাই শুধু। ব্যাপারটা নাকি জীবন মৃত্যু নিয়ে। আচ্ছা ঠিক আছে, ডেকে দাও। দাঁড়াও 1 মিনিট। বলছি, এবারও রিটেনার কিছু নাওনি তো? আবার তোমাকে না জিজ্ঞেস করে? আসুন মিস্টার রাও, মিস্টার বাসু আপনার সঙ্গে দেখা করবেন। একটি সুসজ্জিত এবং সুদর্শন যুবক প্রবেশ করল চেম্বারে। সুদর্শন, কিন্তু পৌরুষ বা ব্যক্তিত্বের কোনো ব্যঞ্জনা নেই তার দেহাকৃতিতে। উজ্জ্বল গৌরবর্ণ, মাঝারি উচ্চতা, কৃশকায়। কথা যখন বলতে শুরু করল তখন মনে হলো আপার প্রেপের কোনো ছাত্র মিসকে পড়া মুখস্থ হয়েছে কিনা তার প্রমাণ দিচ্ছে। আমার নাম শ্রী ত্রিদীপ নারায়ণ রাও। আমরা শক্তাবত। আমার পিতৃদেব হচ্ছেন স্বনামধন্য ধনকুবের শ্রী ত্রিবিক্রম নারায়ণ রাও অফ নাসিক। আপনি তার নাম শুনে থাকবেন। আপনি আজ সকালের কাগজ দেখেছেন স্যার? সংবাদপত্র? মোটামুটি। এই কথা কেন? ত্রিদীপ বসেছিল ডান পায়ের ওপর বাঁ পা তুলে। এবার সে ভঙ্গিটা বদলালো। বাম চরণের ওপর উঠল দক্ষিণ ঠ্যাং।
নড়াচড়ায় তার কপালের সামনের দিকে একগুচ্ছ চুল চোখের ওপর এসে পড়ল। ত্রিদীপ বাঁ হাতে অশান্ত চুলের গোছা কপালের ওপর ঠেলে দিয়ে বলল, খুনের খবরটা দেখেছেন তারাতলায় মা সন্তোষী অ্যাপার্টমেন্টে? হ্যাঁ, প্রথম পাতার নিচের দিকে ওই রকমই কি একটা নিউজ আছে বটে। ডিটেলসে পড়িনি, কিন্তু সে কথাই বা কেন? ওই খুনের মামলায় আমার ওয়াইফও জড়িয়ে পড়ার সম্ভাবনা। অচিরে এই খুনের দায়ে সে গ্রেপ্তার হতে চলেছে। আপনার স্ত্রী কি খুনটা করেছেন নাকি মশাই? না না, নিশ্চয়ই নয়, সে কাজ করতেই পারে না, কিন্তু দুর্ভাগ্যবশত সে বিশ্রীভাবে কেসটায় জড়িয়ে পড়েছে। কিছুটা নির্বুদ্ধিতা, কিছুটা অসাবধানতা, বাকিটা ওর চরিত্র দোষে। আমি অস্বীকার করব না, ও হয়তো জানে খুনটা আসলে কে করেছে। আমার অবশ্য ধারণা সে নিশ্চয়ই জানে, তার চোখের সামনেই খুনটা হয়েছে। আর দুর্ভাগ্যবশত আমার ওয়াইফ জেনে শুনেও হত্যাকারীকে আড়াল করতে চাইছে। লোকটাও অদ্ভুত, কাপুরুষের অধম। একজন অবলা মহিলার আঁচলের তলায় লুকিয়ে ওকেই বিপদের দিকে ঠেলে দিচ্ছে। দেখুন স্যার, আপনি না বাঁচালে। দাঁড়াও, খুনটা হয়েছে রাত 1:30 নাগাদ। তখন কি তোমার স্ত্রী বাড়িতে ছিল না? না, ছিল না। তুমি কেমন করে জানলে? সে এক দীর্ঘ কাহিনী, আমাকে তাহলে প্রথম থেকে বলতে হয়। প্রথম থেকেই বলো, না হলে আমি বুঝবো কি করে? আমার নাম শ্রী ত্রিদীপ নারায়ণ রাও। আমার বাবা হচ্ছে নাসিকের ধনকুবের শ্রী ত্রিবিক্রম নারায়ণ রাও। আমরা জানি শক্তাবত, এ কথা তুমি আগেই বলেছ। তার পরের কথাটা কি? আমি কলকাতাতেই পড়াশোনা করেছি। আলিপুরে আমাদের একটা ছোট্ট ফ্ল্যাট আছে, জাস্ট একটা গ্যারেজ, আর একটু দূরে এক কামরার একটা রেসিডেন্সিয়াল ইউনিট। ওখানেই ভবিষ্যতে একটা মাল্টিস্টোরিড অ্যাপার্টমেন্ট হাউস হবে। আপাতত ওই এক কামরার ঘরে থেকেই আমি কলকাতা ল পড়ছিলাম। গত বছর পাশ করেছি। বছরখানেক আমি ইউরোপ আমেরিকা বেড়াতে গেছিলাম। মাস 3 আগেই ফিরে আসি। তারপর হঠাৎই অসুস্থ হয়ে পড়ি। বালিগঞ্জ ফাঁড়ির কাছে একটা নার্সিংহোমে ভর্তি হই। আমার বাবা তখন বিদেশে, আমেরিকায়। ওই নার্সিংহোমে যে নাইট নার্স ছিল তার নাম ছন্দা বিশ্বাস। শুনলাম। তারপর? আমি ছন্দা বিশ্বাসকে বিয়ে করে ফেললাম। সে থামল, যেন একটা জঘন্য অপরাধের স্বীকারোক্তি করেছে। এখন তাই একটু দম নিচ্ছে। আর বাসু সাহেবের স্বাভাবিক প্রতিক্রিয়ায় মনে হলো নার্সিংহোমের রোগীরা সচরাচর নাইট নার্সকে বিয়ে করে যুগলেই বাড়ি ফেরে, এটাই যেন প্রথা। ত্রিদীপ আবার সোজা হয়ে উঠে বসে। আপনি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছেন না স্যার। আমরা রাও, চিত্তরের শক্তাবত রাও। আমি আমার স্বনামধন্য পিতা ত্রিবিক্রম নারায়ণ রাওয়ের একমাত্র পুত্র। আর আমি কিনা খানদানের কথা ভুলে গিয়ে বংশমর্যাদার কোনো তোয়াক্কা না করে বেমক্কা বিয়ে করে বসলাম একজন নার্সকে। আমার স্বনামধন্য পিতৃদেব এটাকে কিভাবে নেবেন? দেখো, তা নিয়ে তোমার কোনো মাথা ব্যথার কারণ আছে বলে আমার মনে হয় না। জীবনটা তোমার, জীবন সঙ্গিনীও তুমি নিজে নির্বাচন করেছ। আপনাকে আমি কেমন করে বোঝাই? বাবা মশাই আমেরিকা থেকে ফিরে এসে দেখলেন আমার টেলিগ্রাম তার অপেক্ষা করছে। আমি বিবাহিত। আমি একটি সামান্য নার্সকে বিবাহ করেছি, যে মেয়েটি অন্নপূর্বা এবং বয়সে আমার চেয়ে বড়। অন্নপূর্বা মানে? ছন্দা বিশ্বাস বিধবা? কিন্তু তাতে তো সমস্যা হওয়ার কথা নয়। বিদ্যাসাগর মশাইয়ের আমল থেকে তো বিধবা বিবাহ সিদ্ধ। হ্যাঁ, আপনাকে আমি কেমন করে বোঝাই? ও প্রসঙ্গ থাক, কিছুই বোঝাতে হবে না। তুমি বরং আমাকে ওই খুনের কি কথা বলছিলে সেটা বলো। হ্যাঁ, খুন। এই দেখুন। কোটের পকেট থেকে সে একটা দৈনিক পত্রিকার ছেঁড়া অংশ বের করে আনলো। ভাঁজ খুলে সেটি পেতে দিল ওর গ্লাসটপ টেবিলে। কাগজটার মাঝখানে একটা চাবির আলোকচিত্র। বস্তুত 3 চাবি। ত্রিদীপ তার হিপ পকেট থেকে একটা চামড়ার কি কন্টেনার বের করে টেবিলে রাখল। তাতেও 3 চাবি। মিলিয়ে নিন স্যার। কাগজে অবশ্য রিডিউসড স্কেলেই ছাপা হয়েছে, তবু শনাক্ত করতে কোনো অসুবিধে হলো না। এটা কেমন করে হলো? আমার ধারণা এই চাবির গোছাটা তো আছে পুলিশের হেফাজতে। আগে না, এই থোকাটা আমার। পুলিশের কাছে যেটা আছে সেটা আমার ওয়াইফের, যেটা সে কাল রাত্রে অকুস্থলে অসাবধানে ফেলে এসেছে যখন ওই লোকটা খুন হয়।
তা সে যেই করুক। তোমার স্ত্রী যে সেই সময় অকুস্থলে ছিল তা তুমি কেমন করে জানলে? তাহলে আপনাকে গল্পটা গোড়া থেকে বলতে হবে। একেবারেই না, গোড়ার দিকটা আমার জানা। তোমার নাম, তোমার বাবার নাম, তোমার স্ত্রীর নাম, তোমরা যে শক্তাবৎ সবই আমি জানি। এখন শুধু বলো তুমি কি করে জানলে যে তোমার স্ত্রী কাল গভীর রাত্রে তারাতলায় ছিল? তাহলেই হবে। এই যে চাবিটা দেখছেন, মারুতির ফ্রন্ট ডোর কি, যেটা আমার ওয়াইফ চালায়, এটা আমার অ্যাম্বাসাডারের। আর এই নবতালটা হচ্ছে গ্যারেজের চাবি, ডাবল গ্যারেজ। ইগনিশন কি সচরাচর গাড়িতেই লাগানো থাকে, পাশাপাশি দুটো গাড়ি থাকে। সামনেটা স্লাইডিং ডোর, একই তলায় দুটো গাড়ি লক করা থাকে। তাই সুবিধার জন্য আমরা 3 সেট চাবি বানিয়ে নিয়েছি। একটা থাকে আমার কাছে, একটা ছন্দার কাছে, আর তৃতীয়টা আমাদের ড্রয়ারে। আমি আপনার কাছে আসার আগেই দেখে এসেছি ড্রয়ারের চাবিটায় সস্থানেই আছে, আমার চাবি তো আমার পকেটে। দেয়ারফোর পুলিশ যেটা খুঁজে পেয়েছে সেটা আমার ওয়াইফের চাবি। সি, তা তুমি যে এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছো সে কথা কি তোমার স্ত্রীকে জানিয়ে এসেছো? না। কেন? সে অনেক কথা। শি ট্রাই টু ড্রাগ মি। সে কি করতে চেয়েছিল? কাল রাত 10টা নাগাদ আমাকে জোরালো ঘুমের ওষুধ খাইয়ে রাতে ঘুম পাড়ি রাখতে চেয়েছিল। কেন? না হলে তার নৈশ অভিসারে ব্যাঘাত। নৈশ অভিসার? তার মানে? সে কথাই তো বলতে চাইছি। তাহলে বলো, সবটা গুছিয়ে নিয়ে বলো। ত্রিহিদীপের সে ক্ষমতা নেই। তার কথাবার্তা আর চিন্তার ঠিক পারম্পর্য কোনোদিনই নেই। অনেক খুঁচিয়ে খুঁচিয়ে বাসু সাহেব তার কাছ থেকে যে ঘটনা পরম্পরা আবিষ্কার করলেন তা মোটামুটি এই রকম। গতকাল রাত্রি 10টা নাগাদ আমরা টিভি বন্ধ করে আমাদের বিছানায় ঘুমোতে যাই। ছন্দা ওই সময়টায় আমার কাছ থেকে জানতে চায় শোবার আগে আমি একটু হট চকলেট খাবো কিনা। আমি রাজি হই। ওটা আমার প্রায়ই অভ্যাস। 1 কামরার ফ্ল্যাট, অ্যাটাচ বাথরুম এবং এক প্রান্তে কিচেনেট। আমি শোবার ঘরে পোশাক বদলে পাজামা পরছিলাম আর ছন্দা কিচেনে হট চকলেট বানাচ্ছিল। আমি তাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু দরজাটা এমনভাবে আধখোলা অবস্থায় ছিল যে দরজার কাছের আয়নায় অন্ধকার শয়নকক্ষ থেকে আলোকিত কিচেনেটে ছন্দাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি লক্ষ্য করি ছন্দা তার ভ্যানিটি ব্যাগ খুলে একটা ছোট্ট শিশি বার করে। শিশিটা আমার পরিচিত। ওতে একটা ঘুমের ওষুধ থাকে, ইপ্রাল। হাসপাতালে থাকতে প্রতি রাত্রে ওই ওষুধ খেতে হতো। এখন আর খাই না। আমি দেখলাম ছন্দা বেশ কয়েকটা ট্যাবলেট ওই চকলেটে মিশিয়ে দিল। তারপর এই ঘরে এসে আমার হাতে গ্লাসটা ধরিয়ে দিল। তারপর তুমি ওকে জিজ্ঞাসা করলে না কেন সে তোমাকে না জানিয়ে তোমার চকলেটে ঘুমের ওষুধ মেশালো, অথবা কটা ট্যাবলেট সে মিশিয়েছে? আগে না, আমি জিনিসটা খতিয়ে দেখতে চাইছিলাম। আচ্ছা, তা কি করলে তুমি? আমি চকলেটটা হাতে নিয়ে বাথরুমের দিকে চলে যাই। দরজা বন্ধ করে চকলেটটা কোমরে ঢেলে ফ্ল্যাশ টেনে দিই। তারপর গরম জলের ট্যাপ খুলে গ্লাসে গরম জল ভরে নিই। তারপর ঘরে চলে আসি। ধীরে ধীরে সিপ করে গরম জলটা এমনভাবে পান করতে থাকি যাতে মনে হয় হট চকলেট খাচ্ছি। তারপর আমি নিজেই গ্লাসটা বেসিনে ধুয়ে আনলাম যাতে ও দেখতে না পায় তলানিটা কী জাতের। একটু পরে ওকে বললাম আমার দারুণ ঘুম পাচ্ছে। ও একটা বই পড়ছিল। বলল তাহলে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম আর আধ ঘন্টার মধ্যেই ঘুমিয়ে পড়ার ভান করলাম। তার একটু পরে ছন্দাও শুয়ে পড়ল, কিন্তু ঘুম হলো না। রাত 12:15টায় ও নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে পড়ল। অন্ধকারে সে নাইটি পাল্টে শাড়ি পরল, সাজ পোশাক বদলালো, তারপর নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে গেল। দরজা খোলাই পড়ে রইল? আগে না, আমাদের দরজায় ইয়ের লক লাগানো। ছন্দা যাবার সময় অতি সাবধানে দরজাটাকে টেনে বন্ধ করে দিল যাতে শব্দ না হয়। তারপর কি হলো? বিছানায় শুয়ে শুয়ে আমি শুনতে পাই গ্যারেজের স্লাইডিং দরজাটা খোলা হলো। মধ্যরাতে ওটা নিঃশব্দে খোলা যায় না। পাশাপাশি সমান্তরাল লোহার চ্যানেলে দুটো লোহার পাল্লা। গ্যারেজটায় দুটো গাড়ি পাশাপাশি থাকে। সচরাচর অ্যাম্বাসেডারটা ডাইনে আর মারুতিটা বাঁয়ে। ফলে ছন্দা নবতাল প্যাডলক খুলে খুব ধীরে ধীরে, যাতে শব্দ খুব কম হয়, বাঁ দিকের পাল্লাটা ডান দিকে নিয়ে আসে। ওই সময় আমি বিছানা ছেড়ে উঠে পড়ি। জানলার কাছে সরে এসে পর্দা সরিয়ে দেখলাম ছন্দা মারুতির গাড়িখানা বার করে আনলো। আবার মারুতির দিকে লোহার পাল্লাটা ঠেলে ঠেলে সস্থানে টেনে আনলো। তারপর স্টার্ট দিল। কম্পাউন্ডের গেট খুলে বাইরে গেল। গেট বন্ধ করে রাস্তায় নামল।
তারপর বাঁকের মুখে ধীরে ধীরে মিলেই গেল। রাত তখন 12:35। একটা কথা, তোমার স্ত্রী কি রওনা হওয়ার আগে গ্যারাজের নভটাল প্যাডলকটা বন্ধ করে দেয়নি? নিশ্চয়ই দিয়েছিল। তুমি অত দূর থেকে সেই ব্যাপারটা দেখতে পেলে? আগে না, সচক্ষে তো দেখিনি। এটা আমার আন্দাজ। দারোয়ানজি ছুটিতে ছিল তো, গ্যারেজটা লক না করে গেলে অ্যাম্বাসাডারটা অরক্ষিত থেকে যায়, তাই আন্দাজ করছি। তাছাড়া আমরা দুজনেই সবসময় গাড়ি নিয়ে বের হলে গ্যারেজের দরজার তালা বন্ধ করেই যাই। ছন্দাও নিশ্চয়ই তাই করেছিল। সেক্ষেত্রে ফিরে এসে সে গ্যারেজ খুলল কি করে? তোমার ধারণায় তো চাবিটা তার আগেই তারাতলায় খোয়া গেছে। ট্রিপ্লিকেট চাবিটাও ওর কাছেই ছিল। ট্রিপ্লিকেট চাবি মানে? আপনাকে আগেই বলেছি স্যার যে আমাদের 3 সেট চাবি আছে। একটা থাকে আমার কাছে, একটা আমার ওয়াইফের কাছে, আর তৃতীয় সেটটা থাকে ড্রেসিং টেবিলের টানা ড্রয়ারে। তারপর? ছন্দা রওনা হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তৈরি হইনি ওকে ফলো করব বলে। পাজামা ছেড়ে প্যান্ট পরে নিই আর হাওয়াই শার্ট। কিন্তু আমার চাবির থোকাটা খুঁজে পাই না। সচরাচর যেখানে থাকে সেখানে নেই। খুঁজতে খুঁজতে মিনিট 3 দেরি হয়ে যায়। তখন মরিয়া হয়ে আমি টানা ড্রয়ারটা খুলে ট্রিপ্লিকেট চাবিটা নেওয়ার চেষ্টা করি, কিন্তু ড্রয়ার খুলে দেখি নির্দিষ্ট স্থানে চাবির থোকাটা নেই। তার মানে ছন্দারও হয়েছিল ঠিক আমারই মতো অবস্থা। আমাকে নিথর হয়ে ঘুমোতে দেখে সে নিঃশব্দে উঠে পড়ে, অন্ধকারে নাইটি ছেড়ে শাড়ি পরে, কিন্তু তার চাবির থোকাটা খুঁজে পায় না। বাধ্য হয়ে নিশ্চয়ই সেও ওই ড্রয়ারের তৃতীয় চাবির থোকাটা নিয়ে যায়। আসলে ওর নিজের চাবির সেটটা ছিল ওর লেডিস ব্যাগে, যেটা সে তারাতলায় ফেলে এসেছিল, কিন্তু তাতে বাড়ি ফিরতে কোনো অসুবিধা হয়নি। ড্রয়ারের থার্ড সেট চাবিটা না পেলেও মিনিট 5 পরে আমি নিজের থোকাটা খুঁজে পাই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওকে ফলো করা প্রায় অসম্ভব তখন। তবে আমি আন্দাজে বুঝতে পেরেছিলাম ও কোথায় নৈশ অভিসারে গেছে, প্রাক বিবাহ যুগের প্রণয়ীর কাছে। আমি সেখানেই ফোন করি। তা সে লোকটা কে? যে লোকটা কমলেশকে খুন করেছে আর এখন দোষটা আমার ওয়াইফের ঘাড়ে চাপাতে চাইছে। সে লোকটার পরিচয় কি? তার পিতৃদত্ত নাম কি? ডক্টর প্রতুল চন্দ্র ব্যানার্জি, MRCP। ডক্টর ব্যানার্জি? তোমার স্ত্রীর প্রাক বিবাহ যুগের প্রণয়ী ডক্টর ব্যানার্জি? শুধু প্রাক বিবাহ নয় স্যার, আমার অনুমান বিবাহ উত্তর জীবনেও। তুমি বলতে চাও তোমার স্ত্রী মধ্যরাত্রে ডক্টর ব্যানার্জির বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ এবং না। তার মানে? ছন্দা ওই ডাক্তার বাড়ুজ্জির কাছেই গিয়েছিল, তবে ওর বাড়িতে নয়। তুমি কেমন করে জানলে? তাহলে আপনাকে সবটা গুছিয়ে বলতে হয়। তো সেটা বলো। ওকে ফলো করা যখন অসম্ভব হয়ে গেল, তখন আমি ডাক্তার ব্যানার্জির বাড়িতে একটা ফোন করি। রাত তখন 1:45। বাড়িতে না নার্সিং হোমে? আগে না, বাড়িতে। ওর নার্সিং হোমেরই 3 তলায়। উনি ব্যাচেলার, একটা উড়িয়া কম্বাইন্ড হ্যান্ডকে নিয়ে ওই নার্সিং হোমেরই 3 তলার 2 কামরার ফ্ল্যাটে থাকেন। অলরাইট, তারপর? বেশ অনেকক্ষণ রিডিং টোনের পর টেলিফোন তুললো ওর কম্বাইন্ড হ্যান্ড, জানালো যে ডাক্তারবাবু বাড়ি নেই। তাকে আমি বলেছিলাম একটা জরুরি কেসে ডাক্তারবাবুকে খুঁজছি, তাকে কি নার্সিংহোমের নাম্বারে পাওয়া যাবে? লোকটা জানালো না, ডাক্তারবাবু গাড়ি নিয়ে কোথায় যেন বেরিয়ে গিয়েছেন। তুমি কি তোমার নাম জানিয়েছিলে? না, আমি আড়াল থেকে গোটা ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম। তা আড়াল থেকে গোটা ব্যাপারটা শেষ পর্যন্ত তুমি কি বুঝলে? সবটা বুঝিনি, তবে যতটুকু বুঝেছি তা হলো আমার ওয়াইফ আমাকে ঘুমের ওষুধ খাইয়ে ডাক্তার ব্যানার্জির কাছে যায়, তারপর দুজনে একসঙ্গে যায় তারাতলায়। খুন ওই ব্যানার্জিই করেছে, আর ছন্দা বোকামো করে তার চাবিটা ফেলে এসে এখন ভীষণ বিপদে পড়ে গেছে। একটা কথা বুঝিয়ে বলো তো, তুমি সরাসরি তোমার স্ত্রীকে এসব প্রশ্ন করছো না কেন? কেন সে তোমাকে ঘুমের ওষুধ খাইয়েছিল? কেন মধ্যরাত্রে তোমাকে না জানিয়ে শয্যা ত্যাগ করে গাড়ি নিয়ে বের হয়েছিল? এবং কিভাবে খবরের কাগজে তার চাবির ফটোটা ছাপা হয়েছে জিজ্ঞেস করো। তা আমি জানতে চাইতে পারি না। কেন? যেহেতু আমার ধমনীতে বইছে শক্তাবৎ রাজরক্ত, আমরা এভাবে কারোর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। লুক হিয়ার ইয়ং ম্যান, তুমি অহেতুক ঈর্ষান্বিত হয়ে এইসব আজগুবি কথা ভাবছ। রাত 1:30টার সময় ডক্টর ব্যানার্জি বাড়িতে না থাকায় এটা মোটেই প্রমাণিত হয় না যে তোমার স্ত্রীর সঙ্গে তার কোথাও রাঁধেভু ছিল। তোমার স্ত্রী যদি অভিসারে যেতে চায় তাহলে ডক্টর ব্যানার্জির ফ্ল্যাটেই যেতে পারত। আসলে ব্যানার্জি হয়তো পেশেন্ট দেখতে গিয়েছিল। আবার তোমার স্ত্রীর চাবির থোকা ওই বাড়িতে আবিষ্কৃত হওয়ার অর্থও এই নয় যে খুনের সময় সে সেখানে ছিল। হয়তো কমলেশকে সে চিনত, দিনের বেলা তোমার স্ত্রী তার সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং তখনই চাবিটা সেখানে ফেলে এসেছে। ফর ইউর ইনফরমেশন স্যার, কমলেশ আমার ওয়াইফের প্রথম পক্ষের স্বামী। আই সি। আচ্ছা, আরেকটা কথা আমাকে একটু বুঝিয়ে বলো তো,
তুমি তখন একজন দারোয়ানের ছুটি নেবার কথা বললে। ওই দারোয়ান কতদিন ও বাড়িতে চাকরি করছে আর কবে থেকে ছুটিতে আছে? মহাদেব প্রসাদ আমার পিতাজির একজন বিশ্বস্ত কর্মী। আমি যখন কলকাতার কলেজে পড়তে আসি তখন সে নাসিক চলে আসে। সে ঠিক দারোয়ান নয়, অল্প বয়সে সে বস্তুত আমার লোকাল গার্জেন ছিল। আমার রান্নাবান্না সেই করে দিত। আমি বিয়ে করার পর সে ছুটি নিয়ে দেশে চলে যায়। ছুটি সেই চেয়েছিল, না তুমি তাকে তাড়ালে, নাকি তোমার স্ত্রী? ইনফ্যাক্ট পিতাজি আমেরিকা থেকে ফিরে আসার পরেই ওকে তলব করেন। ও নাসিকে যায়, সেখান থেকে দেশে চলে যায়। তার মানে কাল গভীর রাত্রে তোমার স্ত্রী যে গাড়ি নিয়ে বাইরে গেছিল এ কথা তুমি ছাড়া আর কেউ জানে না, তাই তো? সম্ভবত তাই, অন্তত আমি এখনো কাউকে বলিনি। সেক্ষেত্রে তোমার প্রথম কাজ হচ্ছে তোমাদের গ্যারেজের ওই নবতাল তালার পরিবর্তে অন্য একটি বড় তালা ওখানে ঝোলানো। তাহলে হয়তো পুলিশের নজর তোমাদের দিকে আদৌ পড়বে না। এ কথা কেন বলছেন? সেটাই স্বাভাবিক। পুলিশ মোটর ভেহিকলসে গিয়ে খবর নেবে একই পরিবারভুক্ত কয়টি ক্ষেত্রে ডবল লাইসেন্স আছে, যার একটি মারুতি এবং আরেকটি অ্যাম্বাসেডর। কলকাতা শহরে এমন ৫-১০টা কেস হয়তো তারা পাবে, কিন্তু প্রত্যেকটি সম্ভ্রান্ত পরিবার। দুটো গাড়ি বড়লোক ছাড়া কেউ পোষে না। ফলে পুলিশ গোয়েন্দা নিয়োগ করবে। যেসব পরিবারের নামে জোড়া লাইসেন্স আছে সেখানে গিয়ে খবর নেবে কার গ্যারাজে নভটাল তালা আছে। তারপর যে নভটাল তালার চাবিটা পুলিশের হেফাজতে আছে। আপনি কি আমাকে এভিডেন্স ট্যাম্পার করতে পরামর্শ দিচ্ছেন? তুমি কি চাও পুলিশ খুঁজতে খুঁজতে ওই নভটাল তালাটা আবিষ্কার করুক 7 দিনের ভেতর? 7 দিন কেন, পুলিশ তা আজই জানবে। মানে? কারণ আপনার এখান থেকে আমি সরাসরি পুলিশ স্টেশনে যাব। আমি যা দেখেছি, যা জানি, যা স্বাধীন দেশের নাগরিক হিসেবে কর্তৃপক্ষকে জানানো উচিত তা অকপটে এজাহারে জানাবো। গুড গড, কেন? মানে কেন এই কাজ করবে তুমি? যেহেতু এটাই আমার শিক্ষা, এটাই আমার খানদান। আমার ধমনীতে বইছে শক্তাবধ রাজপুত রাজরক্ত। কিন্তু তোমার স্ত্রী তো খুনি নাও হতে পারে। অফকোর্স শি ইজ ইনোসেন্ট। খুন সে করেনি, করেছে ডাক্তার ব্যানার্জি। এখন সে পরশ্রীর পেটিকোটের আড়ালে লুকোতে চাইছে। আপনি কেন এই সহজ ব্যাপারটা বুঝতে পারছেন না স্যার? রাত 12:45 ডাক্তার ব্যানার্জি বাড়িতে অনুপস্থিত। ছন্দা তার নৈশ অভিসারে বেরোয় তার ঠিক 10 মিনিট আগে, 12:35। রাত 1টা করিতে তারাতলায় খুন হলো কমলেশ। আর তারাতলা থেকে গাড়িতে মাঝরাতে আসতে যে 15 মিনিট লাগে, সেই সময়ের ব্যবধানেই ছন্দা ফিরে এলো কাঁটায় কাঁটায় 1:35। হিসেব তো জলের মতো পরিষ্কার। খুনটা করেছে ব্যানার্জি, কিন্তু ছন্দার উপস্থিতিতে। আর এখন চাবিটা ফেলে আসায় সমস্ত দোষ চাপাচ্ছে আমার ওয়াইফের ঘাড়ে। ওকে বাঁচাতেই হবে স্যার। তোমার স্ত্রী যে ঠিক 1:35 ফিরে এসেছে তা তুমি কি করে জানলে? ঘড়ি দেখে। আমি জেগেছিলাম। গাড়ির শব্দ পেয়ে জানলার ধারে এগিয়ে গেলাম। সচক্ষে দেখলাম ছন্দা তালা খুলল, পাল্লাটা ঠেলে দিয়ে গাড়ি গ্যারেজ করলো, তারপর এগিয়ে এলো বাড়ির দিকে। আমি তৎক্ষণাৎ গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। জাস্ট আ মিনিট, ছন্দা গাড়ি গ্যারেজ করার পর আবার পাল্লাটা ঠেলে বন্ধ করলো না? নভটাল তালাটা লাগালো না? যদ্দূর মনে পড়ছে না। কেন? কারণ আজ সকালে যখন আমি নিঃশব্দে বেরিয়ে আসি তখন গ্যারেজের পাল্লাটা খোলা ছিল। তা নয়, আমি জানতে চাইছি ছন্দা কি কারণে গ্যারেজ বন্ধ করে তালা লাগালো না। গ্যারেজটা মাপে একটু ছোট, অ্যাম্বাসাডারের সই। কখনো কখনো রাস্তায় ভারী ট্রাক গেলে গ্যারেজটা কাঁপে। তখন অ্যাম্বাসাডার গাড়িটা একটুখানি সরে নড়ে যায়, সেক্ষেত্রে পাল্লাটা বন্ধ হয় না। তখন অ্যাম্বাসাডারটাকে সামনের দিকে একটু এগিয়ে নিতে হয়। ছন্দা সে রিস্ক নেয়নি, কারণ অ্যাম্বাসাডারটা স্টার্ট নেওয়ার সময় বেশ শব্দ হয়। ওর আশঙ্কা হয়েছিল হয়তো আমার ঘুম ভেঙে যাবে। আজ সকালে তুমি যখন আমার কাছে চলে আসো তখন তোমার স্ত্রী কি করছিল? অঘরে ঘুমোচ্ছিল। ও জানে না তুমি উঠে চলে এসেছো? না। আশ্চর্য, কেন? ওকে না জানিয়ে এভাবে চলে এলে কেন? কেন নয়, আমার ওয়াইফ যদি আমাকে না জানিয়ে মধ্যরাতে সোজা ত্যাগ করতে পারে তাহলে ছোটদার পর। তা বটে। তা এত সকালে কোথায় যাচ্ছিলে? বলতে পারবো না, তবে ওর সঙ্গে এক বিছানায় আর শুয়ে থাকতে পারছিলাম না। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি কাগজওয়ালা বারান্দায় ছুঁড়ে কাগজ ফেলে গেছে। সেটা খুলে পড়তেই দেখি প্রথম পাতায় বের হয়েছে কমলেশ বিশ্বাস খুন হয়েছে। আমি জানতাম ছন্দার প্রথম পক্ষের স্বামীর নাম কমলেশ বিশ্বাস, কিন্তু আমার ধারণা ছিল সে মৃত। কাগজের 5ম পৃষ্ঠা খুলেই বুঝতে পারলাম বাস্তবে কি ঘটেছে। ব্যানার্জি আর ছন্দা কাল রাত্রে কমলেশকে খুন করতে গিয়েছিল।
নিঃশব্দে ঘরে ঢুকে ড্রয়ারটা টেনে দেখি তাতে এক সেট চাবি রয়েছে, দ্বিতীয় সেটটা আমার পকেটে। ফলে বুঝতে কোনো অসুবিধাই হলো না যে কাগজে যে ছবিটা ছেপেছে সেটা ছন্দার ছাবির গোছা। তখনই গ্যারেজ থেকে গাড়িটা বার করে আপনার বাড়িতে চলে এলাম। তুমি আমার বাড়ি চিনতে? হ্যাঁ, চিনতাম। কিভাবে? সরি স্যার, ঠিক বলতে পারবো না। স্বীকার করি আজ যে আমি ডাক্তার ব্যানার্জি নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম মানসিক রোগী হিসেবে। সব কথা সবসময় আমি মনে করে বলতে পারি না। অলরাইট, তুমি আমার কাছে কেন এসেছিলে? ঠিক কি চাও? আমার ওয়াইফকে বাঁচাতে, আমার খানদানকে বাঁচাতে। তা যদি বাঁচাতেই চাও তাহলে তুমি নিজে থেকে কিছুতেই পুলিশের কাছে যেতে পারো না। দ্যাটস ইম্পসিবল স্যার। আমি রাঠোর রাজপুত, শক্তাবত। হায় সি, কিন্তু তুমি যে আমাকে নিয়োগ করতে চাও তাতে আমার জানার দরকার আমার ক্লায়েন্ট কে, তুমি না তোমার স্ত্রী? অফকোর্স আমার ওয়াইফ। আর যদি সম্ভবপর হয় তাহলে এই খুনের মামলায় যেন আমার খানদানকে জড়িয়ে না পড়তে হয়। আমার বাবার নামটা। তোমার বাবার নামটা তুমি নিজেই জড়াচ্ছ। পুলিশে গিয়ে এজাহার দিতে গেলে প্রথম পংক্তিতেই তো তোমার বাবার নামটা বলতে হবে। ত্রিদীপ গুম মেরে বসে রইল। দ্বিতীয়ত, তোমার বাবাকে আমার দরকার ফিটা মেটানোর জন্য। আমার তো এটাই পেশা। আই নো, কিন্তু সে প্রয়োজনে আমার পিতৃদেবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা বৃথা। তিনি আমার ওয়াইফকে বাঁচানোর জন্য একটা পয়সাও খরচা করবেন না। কেন? সে তাঁর পুত্রবধূ। খানদানের ঐতিহ্যটা বাঁচাতে গেলে তার পক্ষে পুত্রবধূকে রক্ষা করাটাই তো স্বাভাবিক। আগে না, তাহলে আপনাকে ব্যাপারটা গোড়া থেকে বুঝিয়ে বলতে হবে। না না না, আর গোড়া থেকে আমাকে কিছু বলতে হবে না। আমি যা বোঝার বুঝেছি। শুধু একটা কথা বলো, তোমার বাবার সুনাম, তোমাদের খানদান, এইসবের খাতিরে তুমি কি পুলিশ স্টেশনে যাওয়ার ইচ্ছেটা আপাতত মুলতুবি রাখবে আর ওই নফটাল তালাটা বদলে দেবে? সরি স্যার, আপনি আমাকে ঠিক চিনতে পারেন। এভিডেন্স নষ্ট করা অথবা সত্য গোপন করা 7 শতাব্দী ধরে কোনো শক্তাবত রাজপুত করেনি, আমিও করতে পারবো না। আপনার বিলটা আমাকে পাঠিয়ে দেবেন স্যার। দরকার পড়লে ঘড়ি আংটি বেচে আমি আপনার ফিটা মেটাবো। আর তাছাড়া জানেন নিশ্চয়ই আমাদের উত্তরাধিকার সূত্রটা বাঙালিদের মতো দায়ভাগের নয়, মিতাক্ষরা সূত্রে। মনে আছে, তুমি বলেছিলে যে তুমি ল পাস। মাথা খাড়া রেখেই গটগট করে বেরিয়ে গেল শক্তাবত রাজপুত। পরবর্তী অংশ বিরতির পর।